দীর্ঘ একটি যাত্রার অবসান ঘটিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের বাসার সামনে। দেখে একটি সুন্দর ওয়েলকামিং সাইন এবং আমাদের প্লেনটি টেক অফও করে সঠিক সময়ে। যেহেতু অনেক দিনের জন্য বাইরে আসছি তাই পরিবারের সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে ছিল। এরপর আমরা রাতে রওনা দিয়ে ফেলি। তো রাতে রওনা দেওয়ার কারণে আসলে ভিডিও করা সম্ভব হয় না। আর এদিকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। আমাদের পুরো জার্নিটা ছিল একবারে বৃষ্টি, সবসময় একবারের জন্য বৃষ্টি থামে নাই। পুরো রাস্তাটা জুড়েই বৃষ্টি হচ্ছিল। এর মাঝে আমরা ঢাকায় পৌঁছে যাই। ঢাকায় পৌঁছে যাওয়ার পরে আমাদের কিছু কাজ ছিল যেটা সারার জন্য আমি বাইরে বের হই, কিন্তু তখনও বৃষ্টি কিছুতেই ছাড়ছিল না। তো আর কি করব, বৃষ্টিতে ভিজেই কাজগুলো সারতে হচ্ছিল। তো এরপর আব্বুকে নিয়ে আর ফুফাতো ভাইকে নিয়ে রওনা দিই এয়ারপোর্টের দিকে এবং অবশেষে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাই। তো সিকিউরিটি চেকিং এর পরে আমরা আমাদের সামনে হেল্প ডেস্ক দেখতে পাই। যাদের হেল্পের প্রয়োজন তারা এখানে গিয়ে যোগাযোগ করলে হেল্প পাবেন। তো পাশেই ব্যাগেজ র‍্যাপিং করার জন্য যে মেশিনটা ছিল, এখানে আপনারা গিয়ে ব্যাগেজ র‍্যাপিং করাইতে পারবেন। পার ব্যাগেজ ৩০০ টাকা করে নেয় এখানে। তো আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর লাইনে দাঁড়াইছিলাম আমাদের ব্যাগেজ চেকিং এ যাওয়ার জন্য। ভিডিওতে মূলত আমি আমরা বলছিলাম, কারণ আমরা একসাথে ৩ জন ট্রাভেল করছিলাম যারা পূর্ব পরিচিত এবং একসাথে আমাদের ভিসা হয় একই ইউনিভার্সিটিতে। যাওয়ার সময় সবার মনে প্রচন্ড খারাপ ছিল। তো আপু তো লিটারেলি কান্না করছিল। এর মধ্য দিয়েও আমি নিজেকে শান্ত রেখে একটু চিল করার চেষ্টা করছিলাম বারবার। ব্যাগেজ চেকিং এ দেওয়ার পর আমরা ভেতরে ঢুকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে থাকি। আর একটু পরপরই লক্ষ্য রাখছিলাম টিভি স্ক্রিনের দিকে যে আমাদের ফ্লাইটের আর কত সময় বাকি আছে। তো আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন সফলভাবে কমপ্লিট করি। তো ভেতরে ঢুকেই আমরা দেখতে পাই প্লেন আগে থেকে এসে অপেক্ষা করছিল আমাদের জন্য। যেহেতু আমি ফার্স্ট টাইম বাই এয়ারে ট্রাভেল করছিলাম তাই প্লেন এত কাছ থেকে দেখে আসলে অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। এরপরে আমাদের ফ্লাইটের সময় হয়ে যায়। যথারীতিতে আমরা সবাই প্লেনের দিকে এগোতে থাকি এবং প্লেনে উঠে পড়ি আলহামদুলিল্লাহ। কেবিন ক্রুরা এসে সবাইকে হেল্প করছিল তাদের মালামাল সঠিক স্থানে রাখতে এবং এর পাশাপাশি সবাইকে বুঝিয়ে দিচ্ছিল বিমানের ভিতরে কি করা যাবে কি করা যাবে না, এইসব ইনস্ট্রাকশন দিচ্ছিল তারা। এরপরেই মূলত আমাদের যাত্রা আরম্ভ হয়ে যায়। ফ্লাইট টেক অফের মূলত ২০ মিনিটের মধ্যে আমাদের রাতের খাবার দিয়ে দেওয়া হয়। আর পুরো ফ্লাইটে ল্যান্ডিং এর আগে আরেকবার খাবার দেওয়া হয়। তো মূলত ২ বার আমাদের খাবার দেওয়া হয়েছিল। অন্ধকার আকাশ হঠাৎ অনেক আলোকিত হতে দেখে আমি একটু ভয় পেয়ে যাই। তো জানালা দিয়ে দেখি একটি আলোকিত শহর। মনিটরের দিকে তাকাতেই দেখলাম আমরা এখন দুবাই শহরের উপর দিয়ে যাচ্ছিলাম। দুবাই শহরটি এত আলোকিত ছিল যে এত উপর থেকে অনেক বেশি আলো দেখা যাচ্ছিল। এটা আসলেই অনেক সুন্দর ছিল। যেহেতু আমরা ইজিপ্ট এয়ারলাইন্সে ট্রাভেল করছিলাম তাই কায়রোতে আমাদের একটি ট্রানজিট ছিল যেটা ১৬ ঘন্টারও বেশি সময়ের। তো আমাদের প্লেনটি ৭ ঘন্টার বেশি সময় উড়ে এসে ইজিপ্টের আকাশে প্রবেশ করে। যেহেতু এয়ারপোর্ট কাছেই ছিল তাই ইজিপ্ট শহরের মধ্য দিয়ে আমাদের প্লেনটি বারবার গ্লাইড করে বাঁকিয়ে বাঁকিয়ে তার রানওয়ের দিকে এগোচ্ছিল। এই সময়টাতে আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বাই এয়ারে ট্রাভেল ছিল। আবার অনেক ভয়ও লাগছিল, কারণ সবকিছু আমার জন্য ফার্স্ট টাইম ছিল। যাই হোক, সবশেষে আমাদের প্লেনটি সফলভাবে ল্যান্ডিং করতে সক্ষম হয় আল্লাহর অশেষ রহমতে। তো এখানে আসলে চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে। তো কারো মোবাইলে যদি চার্জ না থাকে আপনারা বিমানের মধ্যেই চার্জ দিতে পারবেন ফোন। ইজিপ্ট এয়ারপোর্টটি আসলেই অনেক সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড ছিল, যেটা আসলে অনেক প্রশংসনীয়। তো যেহেতু আমাদের ১৬ ঘন্টার একটি ট্রানজিট ছিল তাই আমরা প্রথমেই গিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজিট ডেস্কে যোগাযোগ করি এবং সেখান থেকে আমাদের একটি রুমে অপেক্ষা করতে বলে। পরে আমাদের যদিও রুম দেওয়ার কথা ছিল তাদের, কিন্তু আমরা সবার শেষে যাওয়ার কারণে আর রুমটা পাই নাই। আমাদের আগে যারা ছিল তারা রুম দেয়, কিন্তু আমরা শেষ পর্যন্ত আসলে রুম আর পাই নাই। তো এই যে রুমটা দেখছেন এখানে আমরা ১৬ ঘন্টা অপেক্ষা করি। এর মাঝে আমরা বারবার এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখছিলাম। ইজিপ্ট এয়ারপোর্টে আমাদের একদমই খাবার নিয়ে টেনশন করতে হয় নাই, কারণ তারা সময় মতো আমাদের ভারী খাবার দিচ্ছিল এবং এর পাশাপাশি তারা আমাদের বেশ কয়েকবার নাস্তাও দেয়, যেটা আসলে অনেক ভালো ছিল। কিন্তু রুম না পাওয়ার জন্য আমরা কেউই ঘুমাইতে পারি নাই। তো সেই জন্য আসলে সবাই অনেক টায়ার্ড হয়ে পড়ে শেষ পর্যন্ত। এই কারণেই ওয়েটিং সময়টা অনেক বিরক্তিকর লাগছিল আমাদের কাছে। ইজিপ্ট এয়ারপোর্টের ভেতরে আপনারা বিভিন্ন দোকানে মিশরের প্রাচীন সভ্যতার বিভিন্ন ভাস্কর্য দেখতে পাবেন। এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, কারণ ইন্টারন্যাশনাল ট্রানজিট তারা এয়ারপোর্টের ভেতরে ঘুরে দেখার সুযোগ দেয়। অপেক্ষা শেষে আমরা এগোতে থাকি ইজিপ্ট এয়ারপোর্টের সিকিউরিটি চেকিং এর দিকে। এখানে আমাদের আরেক দফা সমস্ত কিছু চেক করা হয়
চেকিং এর পরে আমরা ঢুকে পড়ি ইজিপ্ট এয়ারপোর্টের মেন এন্ট্রান্সে, যেখানে অনেক গোল্ড শপ, বিভিন্ন লাক্সারিয়াস ব্র্যান্ডের কসমেটিক শপ, স্মার্ট ডিভাইস শপ, আরো অনেক শপ ছিল, যেগুলো সবগুলোই ছিল ডিউটি ফ্রি। এখান থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীরা এসব পণ্য কোনো প্রকার ট্যাক্স ছাড়া অল্প মূল্যে কিনতে পারবেন। তো কারো যদি প্রয়োজন হয় এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। যেহেতু এখানে ট্যাক্স ফ্রি, তাই এখানে সবকিছুই অনেক কম দামে, অনেক সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে পারবেন আপনারা। একটু সামনে এগোতেই আমার চোখ আটকে যায় এই ক্যাফেতে। এটি বাস্তবে আসলে অনেক অনেক বেশি সুন্দর ছিল। তো এর পাশে আবার লাইভ গেম খেলার ব্যবস্থা রয়েছে। তো যদি লাইভ ভিডিও গেম পছন্দ করে থাকেন, আপনারা এখানে এসে লাইভ ভিডিও গেম খেলে আপনাদের সময় কাটাইতে পারেন। ওয়েটিং রুমে ঢোকার পর এই প্লেনটি দেখে আমরা মনে করি এটাই আমাদের প্লেন, কিন্তু একটু পরে আমরা জানতে পারি এটা আমাদের প্লেন না, আমাদের প্লেনটি একটু দূরে অবস্থান করছে। তো একটু পরে আমাদের বাস দিয়ে নিয়ে যাওয়া হয় আমাদের প্লেনের কাছে। যাওয়ার সময় আমরা এয়ারপোর্ট হ্যাঙ্গারে অনেক প্লেন দাঁড়িয়ে থাকতে দেখছিলাম। যাই হোক, আমরা সঠিক সময়ে আমাদের প্লেনে উঠে পড়ি এবং আমাদের প্লেনটি টেক অফও করে সঠিক সময়ে। যেহেতু আমাদের বাংলাদেশ টু কায়রো ফ্লাইটটি রাতের বেলা ছিল, তাই তেমন কিছু দেখতে পাইনি, কিন্তু কায়রো টু সাইপ্রাস ফ্লাইটটি দিনের বেলা হওয়াতে জানলা দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম। তো ফ্লাইটটি টেক অফ করার কিছুক্ষণ পর আমাদের এই ফ্লাইটটির ভিতরেও খাবার দেওয়া হয়। খাবারটি শেষ করতে অ্যানাউন্স করা হয় এখন আমরা লারনাকা বিমানবন্দরে অবতরণ করব। যেহেতু ফ্লাইটটি 1 ঘন্টা ছিল, তাই অনেক কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই। তো সবশেষে আলহামদুলিল্লাহ আমার ড্রিম ডেস্টিনেশনে আমি সঠিকভাবে পৌঁছে যাই। সাইপ্রাস ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ভিতরে ঢুকতে দেখি একটি সুন্দর ওয়েলকামিং সাইন, যেখানে মূলত লেখা ছিল ওয়েলকাম ইউ টু সাইপ্রাস। তো সাইপ্রাস ইমিগ্রেশনে মূলত কোনো কিছুই প্রশ্ন করা হয় না। এখানে ইমিগ্রেশন সিস্টেম অনেক স্মুথ। ওরা জাস্ট আপনার পেপারস দেখবে এবং আপনাকে ভিতরে এন্টার করার জন্য পারমিশন দিয়ে দিবে। যেহেতু আমরা আগে থেকেই ট্যাক্সি ভাড়া করে রেখেছিলাম, তাই সময় নষ্ট না করে আমরা এক্সিট গেট দিয়ে বের হয়ে পড়ি। আর বের হয়ে আমরা যা দেখলাম তাতে তো আমরা সবাই অবাক, কারণ আমরা ভেবেছিলাম বাইরে হয়তো রাত হবে, কিন্তু 8টার সময় আমরা যা দেখলাম, দেখি পুরো দিনের আলো ছিল এখানে। পরে আমরা অবশ্য জানতে পারলাম এখানে 8টার পরেই রাত হয়। তো এরপর আমরা কিছু ছবি উঠিয়ে রওনা দিই আমাদের গন্তব্যের দিকে। আর আরেকটি মজার বিষয় ছিল এখানে সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ গাড়িগুলো এখানে সবগুলোই ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেটা আসলেই দেখে আমরা অবাক হয়েছি। যেহেতু এয়ারপোর্ট লারনাকা সিটিতে আর আমরা বাসা নিয়েছি ক্যাপিটাল সিটি নিকোসিয়াতে, তাই 1 ঘন্টার মতো জার্নি করে আমাদের আসতে হয় নিকোসিয়াতে। যেহেতু সাইপ্রাস একটি দ্বীপ রাষ্ট্র এবং অনেক সুন্দর জেনে এসেছিলাম, তো আসার পর বাস্তবেও আমরা তাই দেখি। পুরো দেশটা পাহাড় পর্বত এবং সাগর দিয়ে ঘেরা ছিল। আমরা যে পথ দিয়ে আসছিলাম সেটাও পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে। তো আঁকাবাঁকা রাস্তা, পাহাড় পর্বতে ঘেরা সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা আসছিলাম আমাদের গন্তব্যের দিকে, আমাদের নিকোসিয়ার বাসাতে। তো চলুন প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই। দীর্ঘ একটি যাত্রার অবসান ঘটিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের বাসার সামনে। কার থেকে নেমে বাসার সামনে এত এত সুন্দর ভিউ পাবো এটা কল্পনাই করতে পারিনি। যাই হোক, সব মিলে আমরা অনেক আনন্দিত। এত সুন্দর সুন্দর জায়গা ছিল আমাদের বাসার সামনে, যেগুলো প্রত্যেকটি তাকিয়ে দেখার মতো। আমার হোম টু সাইপ্রাস ভিডিও থেকে বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে সাইপ্রাসের বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে ভিডিও করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।